সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরসিফ ফার্স্ট পার্ট কমপ্লিট করা হয়েছে। আজ আলোচনা করব সেকেন্ড পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্ট শেষ করেছিলাম এখান থেকে দ্য গ্রেট কনসেপশন, এই জায়গা থেকে ফার্স্ট পার্টকে শেষ করেছিলাম। তো আজ সেকেন্ড পার্ট আলোচনা করব। সেকেন্ড পার্টটা একটু ডিফিকাল্ট, প্রথম যে প্যারাটা রয়েছে একটুখানা হলেও টাফ মনে হবে, তবে আমার সঙ্গে যদি ঠিকঠাক পড়ো বা আমি যেটা বলছি সেই রকমভাবেই তোমরা যদি পড়ো তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো সেকেন্ড পার্টটা স্টার্ট করছি। Fools, he exclaimed once, as he dwelt in quiet talk on the worship of the terrible, on becoming one with the terrible. Fools, তো এখানে বলা হয়েছে ফুলস বোকা কোথাকার বা বোকার দল। হি এক্সক্লেমড ওয়ান্স, তিনি একবার হঠাৎই বলে উঠলেন, মানে উত্তেজিত হয়ে বলে উঠলেন, অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক, যখন তিনি শান্তভাবে কথা বলছিলেন। কি বিষয় নিয়ে শান্তভাবে কথা বলছিলেন? অন দ্য ওরশিপ অব দ্য টেরিবল, ভয়ঙ্করের উপাসনা সম্পর্কে, আর অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, আর ভয়ঙ্করের সঙ্গে একাত্মবোধ হওয়া সম্পর্কে। ফুলস, তখনই তিনি বোকা বলেছিলেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই ভয়ঙ্করের উপাসনা সম্পর্কে আর ভয়ঙ্করের সঙ্গে একাত্মবোধ হওয়ার ব্যাপারে যখন তিনি শান্তভাবে কথা বলছিলেন, ঠিক সেই সময় তিনি হঠাৎই উত্তেজিত হয়ে বললেন ফুলস। তারপরে তিনি বললেন, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর অ্যান্ড কল দি দ্য মার্সিফুল। তো এখানে বলা হয়েছে দে বলতে এখানে সাধারণ মানুষ, যে সমস্ত লোকজন কালী পুজো করে তাদের করে বলা হয়েছে। পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স বলছে ফুলের মালা পরান, রাউন্ড চারিদিকে, দাই বলতে তোমার, ইউ বলতে এখানে স্বয়ং মা কালীকে বলা হয়েছে। নেক মানে গলায়, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমস্ত মানুষ মা কালীর গলায় ফুলের মালা পরায়, অ্যান্ড এবং দেন তারপর স্টার্ট ব্যাক ইন টেরর, ভয়ে কাঁপতে থাকে, অ্যান্ড কল দি, তারপর ওই মুন্ডমালাধারী মা কালীকে বলেন দ্য মার্সিফুল, তুমি দয়াময়ী। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং যখন তিনি বলেন দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ, এই উপাসনার অন্তর্নিহিত যে অহংবাদ, এখানে ইগোইজম কথার অর্থ হলো অহংবাদ বা স্বার্থমূলক নীতিবাদ, আর আন্ডারলাইং কথার অর্থ হলো অন্তর্নিহিত। দ্যাট যেটা ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, মানে এই যে স্বার্থমূলক নীতিবাদের যে উপাসনা, এই উপাসনাটা অবশ্যই হবে দয়াময় ঈশ্বরের প্রতি, টু প্রভিডেন্স যিনি পালনকর্তা, আর দ্য কনসোলিং ডিভাইনিটি, আর যিনি দুঃখে কষ্টে সান্ত্বনা প্রদান করবে। উইদাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক, ভূমিকম্পের দেবতা রয়েছে তার প্রতি কোনো রকম হৃদয় না থাকা, অর গড ইন দ্য ভলকানো, অগ্নুৎপাতের মধ্যে যে দেবতা রয়েছে তার মধ্যে কোনো রকম হৃদয় না থাকা, ওভারওয়েলম দ্য লিসেনার, ওভারওয়েলম কথার অর্থ হলো বিহ্বল করে তোলা, দ্য লিসেনার শ্রোতাদের। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যে এই বিষয়টি শ্রোতাদের বিশেষভাবে বিহ্বল করে তোলে। এখানে ভূমিকম্পের মধ্যে যে দেবতা আর অগ্নুৎপাতের মধ্যে যে দেবতা বা যে ঈশ্বর, তাকে ভালো না বেসে, উইদাউট আ হার্ট বলতে এখানে তাকে ভালো না বেসে যে ঈশ্বর দয়াময় স্বরূপ, পালনকর্তা, দুঃখে কষ্টে সান্ত্বনা প্রদানকারী, তাকে পূজা করা মানেই হলো স্বার্থমূলক নীতিবাদকে প্রশ্রয় দেওয়া। ওয়ান স দ্যাট সাচ ওরশিপ, একজন বুঝতে পারে যে সত্যিকারের যে পূজা পার্বণ সেটা অবশ্যই রয়েছে একেবারে নিম্নে বলা হয়েছে। কেন?
নিম্নে বলা হয়েছে তার কারণ প্রত্যেকটা মানুষ যারা রয়েছে এখন উপাসনা করছেন, সেই উপাসনা অবশ্যই ভূমিকম্প বা অগ্নুৎপাতের মধ্যে যে ঈশ্বর আছে তাকে তারা কখনোই ভালোবাসছেন না। সেই ঈশ্বরকে তারা ভালোবাসছেন যে ঈশ্বর দয়াময় স্বরূপ, যে ঈশ্বর পালনকর্তা, যে ঈশ্বর দুঃখে সান্ত্বনা প্রদান করে, এই সমস্ত ঈশ্বরকে। তো এই সমস্ত ঈশ্বরকে ভালোবাসা মানে হচ্ছে এই যে সত্যিকারের ওরশিপ, সত্যিকারের যে উপাসনা, এটা অবশ্যই অনেকটা তলানিতে নেমে যাওয়া। আর এই রকম যে পূজা পার্বণ, এরকম পূজা পার্বণকে দ্য হিন্দু কলস ইট মেয়ারলি শপকিপিং। এই হিন্দুরা এইরকম পূজাকে দোকানদারি পূজা বলে আখ্যা দিয়েছেন। এবং ওয়ান রিয়ালাইজড, একজন অনুধাবন করতে পারে দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস, অসীম বিস্তৃত সাহসিকতা, বা এটার বাংলা হতে পারে এরকম ঈশ্বর অনন্ত শক্তি, এটা বলাই ভালো হবে। অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং, এই ট্রুথ অফ দ্য টিচিং যেটা বলা হয়েছে সেটার অর্থ হলো সত্যের উপলব্ধি। দ্যাট, যেটা গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যে এই মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে, অর্থাৎ মঙ্গল এবং অমঙ্গল এই দুয়ের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যেটা অনন্ত শক্তির প্রকাশ করে। এক কথায় বলা হয়েছে যে ভালো এবং মন্দের মধ্যেই ঈশ্বর বিরাজমান, যা অনন্ত শক্তির প্রকাশ। One saw that the true attitude for the mind and will, এটা টোটালটা মানে বলতে হবে ওয়ান স দ্যাট, একজন দেখতে পায় যে দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, এটার মানে হলো মন এবং ইচ্ছার যে সঠিক দৃষ্টিভঙ্গি, আর নট টু বি বিফেল্ড বাই দ্য পার্সোনাল সেলফ, ব্যক্তিগত সত্তার দ্বারা কখনো সেটা ধ্বংস করা যায় না। এখানে বিফেল্ড কথার অর্থ হলো ধ্বংস করা বা ব্যর্থ করা যায় না। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, কেননা এই বিষয়টা হলো দৃঢ় সংকল্প। এখানে ডিটারমিনেশন যেটা বলা হয়েছে, ডিটারমিনেশন কথার অর্থ হলো দৃঢ় সংকল্প। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ দ্য স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ জোরের সঙ্গে বলেছেন টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুকে খোঁজো জীবনকে নয়। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্টস, নিজেকে তলোয়ারের ফলার ডগায় উৎসর্গ করো। টু বিকাম ওয়ান উইথ দ্য ট্রেবল ফর এভারমোর, এই এভারমোর কথার অর্থ হলো চিরকালের, অর্থাৎ নিজেকে চিরকালের জন্য ভয়ঙ্করের সঙ্গে একাত্মবোধ করে ফেলো। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট, এটা সম্পূর্ণভাবে অসঙ্গত হবে উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, স্বামীজির যে স্বাধীন ধারণা। টু হ্যাভ সট টু ইম্পোজ, চাপিয়ে দিতে বা চাপিয়ে দেওয়া। হিজ ওন কনসেপশন অন আ ডিসাইবল, তার যে ব্যক্তিগত ধারণা একজন শিষ্যের ওপরে। অর্থাৎ এটা বলা হয়েছে যে স্বামীজির যে ব্যক্তিগত স্বাধীন ধারণা সেটা যদি একটা শিষ্যের ওপর চাপিয়ে দেয় তাহলে সেটা অবশ্যই সম্পূর্ণভাবে অসঙ্গত হবে। তো এটার যদি ভালো বাংলা বলা যায় তাহলে এরকম বলা যায়, স্বামীজি যদি তার ভাবধারাগুলিকে শিষ্যদের উপর চাপিয়ে দিতেন তাহলে তার স্বাধীনতার যে ভাবধারা বা তার ব্যক্তিগত যে ভাবধারা, সেই ব্যক্তিগত ভাবধারা বিশেষভাবে ক্ষুণ্ণ হতো। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, বাট কিন্তু এভরিথিং প্রত্যেকটা জিনিস ইন মাই পাস্ট লাইফ আমার অতীত জীবনে অ্যাজ অ্যান এডুকেশনিস্ট একজন শিক্ষাবিদ হিসাবে আমার অতীত জীবনের প্রত্যেকটা বিষয় হ্যাড কন্ট্রিবিউটেড, এই কন্ট্রিবিউটেড কথার অর্থ হলো উৎসর্গ করেছিল বা উৎসর্গ করা। টু ইমপ্রেস অন মি, আমাকে বুঝতে সাহায্য করেছে। নাও দ্য নেসেসিটি অফ টকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয় যে ভাবধারা। তো এখানের অর্থটা এরকম দাঁড়ায়, একজন শিক্ষাবিদ হিসাবে
আমার অতীত জীবনের সব কিছু ভারতীয় চেতনার সঙ্গে অভ্যস্ত ও বুঝতে সাহায্য করেছে। এবং দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ ওয়াজ উইটনেস নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওরশিপ হেল্ড ইন দ্যাট কনসাসনেস। তো এখানে যেটা বলা হয়েছে অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, এই পার্সোনাল পারপ্লেক্সিটি কথার অর্থ হলো আমি ব্যক্তিগতভাবে বিস্মিত হয়েছিলাম, অ্যাসোসিয়েটেড যেটা যুক্ত ছিল উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, অমরনাথ যাত্রার যে স্মৃতি সেই বিষয়ের সঙ্গে ওয়াজ ছিল এ উইটনেস, একজন সাক্ষী হিসাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে এটাতে বিস্মিত হয়েছিলাম, এটাতে যে অমরনাথ যাত্রার যে স্মৃতিকথা বা স্মৃতির বিষয়টা, যেটাতে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস, কখনোই এটাকে ভোলা যায় না এই রকম একটা পবিত্র জায়গার কথা, যেটা ইন্ডিয়ান সিস্টেম অফ ওরশিপ হেল্ড ইন দ্যাট কনসাসনেস, যেটা ভারতীয় যে উপাসনা পদ্ধতি আচার আচরণ সেই বিষয়ে। এখানে বলা হয়েছে যে অমরনাথ যাত্রাকালে আমি বিশেষভাবে বিস্মিত হয়েছিলাম। এখানে আমি বলতে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। আমি বিশেষভাবে বিস্মিত হয়ে এটা বুঝতে পেরেছিলাম যে ভারতীয়র আচারে, ভারতীয়র যে অনুষ্ঠান বা উপাসনা প্রণালী, যে স্থান অর্থাৎ ধর্মীয় স্থান অমরনাথ যে জায়গা, এই জায়গাটা কখনোই ভোলা যাবে না। আই সেট মাইসেলফ দেয়ারফোর টু এন্টার ইনটু কালী ওরশিপ, তাই আমি নিজেকে কালী সাধনায় নিয়োজিত করলাম। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, যেমন একজন ব্যক্তি যখন নতুন একটা ভাষা শেখে নিজেকে যেরকমভাবে নিয়োজিত করে। অর টেক বার্থ ডেলিবারেটলি পারহ্যাপস ইন এ নিউ রেস, অথবা ইচ্ছাপূর্বক কোনো নতুন জাতিতে জন্মগ্রহণ করার চেষ্টা করে। এটার অর্থ ঠিক এরকম দাঁড়ায়, আমি নিজেকে কালী উপাসনায় নিয়োজিত করলাম, যেভাবে লোকে নতুন ভাষা শেখে বা নতুন কোনো জাতিতে জন্মগ্রহণ করে, ঠিক সেই রকমভাবে। টু দিস ফ্যাক্ট, এটাই ঘটনা, আই ও ইট দ্যাট, আমি এটার জন্য ব্যথিত যে আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে সক্ষম হয়েছি, অ্যাজ মাচ অ্যাজ, যতটা সম্ভব, আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ, আমার প্রভুর জীবন, অ্যান্ড থট, ভাবনা। আমি এই বিষয়ে ব্যথিত যে এর ফলে আমি স্বামীজির জীবন ও চিন্তাধারা বুঝতে সক্ষম হই। স্টেপ বাই স্টেপ, ধাপের পর ধাপ, গ্লিমস আফটার গ্লিমস, আভাসের পর আভাস, আই বিগান টু কম্প্রিহেন্ড এ লিটল, ধাপে ধাপে একটু একটু করে আমি বোধের উদয় ঘটিয়েছিলাম। এবং ইন ম্যাটার্স রিলিজিয়াস, ধর্মীয় ব্যাপারে, তিনি ছিলেন, তিনি বলতে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, উইদাউট নোয়িং ইট, তার নিজের অজান্তেই, এ বর্ন এডুকেটর, একজন জন্মগত শিক্ষক। অর্থাৎ ধর্মীয় ব্যাপারে তিনি জন্মগত যে শিক্ষাগুরু তা নিজেই তিনি জানতেন না। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, তিনি কখনোই সংগ্রামী চিন্তাভাবনাকে বাধা দিতেন না। বিং উইথ হিম ওয়ান ডে, একদিন তার সঙ্গে থাকাকালীন, হোয়েন, যখন, অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, কালীর একটা মূর্তি আনা হলো, এবং নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এই কালী মূর্তির ওপরে কিছু একটা ভাব লক্ষ্য করে, আই সাডেনলি সেইড, আমি হঠাৎই বললাম, পারহ্যাপস, হয়তো, স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা, কালী হলো শিবের চোখ দর্শন, ইজ সি, তাই না? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। ওয়েল ওয়েল, ভালো ভালো, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তুমি এটা নিজের মতো করে প্রকাশ করো। হি সেইড জেন্টলি, তিনি নম্রভাবে বললেন। তিনি কিছুক্ষণের জন্য আমার দিকে তাকালেন
এবং নম্রভাবে বললেন, ঠিক ঠিক, তুমি নিজের মতো করে এটাকে প্রকাশ করো বা ব্যাখ্যা করো। এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তুমি এটাকে নিজভাবে প্রকাশ করো। অ্যানাদার ডে, কোনো একদিন, হি ওয়াজ গোয়িং উইথ মি, তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। ইন দ্য স্যাক্লোশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকোর, জোড়াসাঁকোর তার নির্জন যে বাড়ি, সেই বাড়িতে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো একদিন স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতার সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য জোড়াসাঁকোতে তার নির্জন বাড়িতে যাচ্ছিলেন। অ্যান্ড এবং বিফোর উই স্টার্টেড, সেখানে যাওয়ার আগে, হি কোশ্চেন্স মি, তিনি আমাকে প্রশ্ন করেন অ্যাবাউট আ ডেথ সিন, মৃত্যু দৃশ্য সম্পর্কে, অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যে দৃশ্য চলাকালীন আমিও উপস্থিত ছিলাম। আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে আগ্রহের সঙ্গে বললাম, অফ দ্য সাডেন, হঠাৎই, রিয়ালাইজেশন, অনুভূতি, দ্যাট যেটা, হ্যাড কাম টু মি, আমার কাছে এসেছে, দ্যাট যে, রিলিজিয়ন ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, ধর্ম হলো কেবলমাত্র ভাষা। এখানে বলা হয়েছে যে আমি আমার মনে হঠাৎই চলে আসা উপলব্ধি সম্পর্কে বললাম যে ধর্ম হলো কেবলমাত্র ভাষা। অ্যান্ড এবং উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, উই মাস্ট, আমরা অবশ্যই, স্পিক, বলবো, টু এ ম্যান, একজন মানুষের সঙ্গে, ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ভাষাতে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা অবশ্যই একজন মানুষের সঙ্গে তার নিজের ভাষায় কথা বলবো। এখানে আই বলতে সিস্টার নিবেদিতাকে বোঝানো হয়েছে, আর হিম বলতে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে। হিজ হোল ফেস লাইটেড আপ, তার সমস্ত মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। এখানে হিজ বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, যে স্বামী বিবেকানন্দের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। অ্যাট দ্য থট, এই ভাবনায়, কোন ভাবনায়? সিস্টার নিবেদিতা যে কথাটা বলেছেন যে ধর্ম হলো কেবলমাত্র ভাষা, এই কথাটা শুনেই স্বামী বিবেকানন্দর মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। ইয়েস, হি এক্সক্লেইমড, হ্যাঁ, তিনি উত্তেজিত হয়ে বললেন। এখানে তিনি বলতেন স্বামী বিবেকানন্দ, যে স্বামী বিবেকানন্দ উত্তেজিত হয়ে বললেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, বলছে রামকৃষ্ণ পরমহংস ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি টট দ্যাট, এই শিক্ষাই দিয়েছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান, তিনি ছিলেন একমাত্র সেই মানুষ, যিনি এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট, যিনি সাহস করে এই কথাটা বলেছিলেন যে উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের নিজের ভাষায় কথা বলা উচিত। এখানে ল্যাঙ্গুয়েজেস কথার অর্থ হলো ভাষা, কারেজ কথার অর্থ হলো সাহস। ইয়েট, তথাপি, দেয়ার কেম এ ডে, এমন একটা দিন এলো, হোয়েন, যখন, হি ফাউন্ড ইট নেসেসারি, তার এটা প্রয়োজন হয়ে পড়ল, টু লে ডাউন উইথ মিস্টেকেবল ক্লিয়ারনেস, একেবারে পরিষ্কার করতে, হিজ ওন পজিশন, তার নিজের জায়গাটা, ইন দ্য ম্যাটার অফ মাদার ওরশিপ, মাতৃভক্তির ব্যাপারে। এখানে মাতৃভক্তির ব্যাপারে মানে কালী ভক্তির ব্যাপারে বিষয়টা বোঝানো হয়েছে। এখানে বলতে চাইছেন যে কিন্তু একদিন এমন এক সময় এলো যে মাতৃপূজা সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট বোঝাতে চাইলেন। অবস্থানটা তিনি কিভাবে বোঝাতে চাইলেন, এখানে সিস্টার নিবেদিতা বলছেন, একটু ভালো করে দেখো। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট কালীঘাট, আমি কালীঘাটে বক্তৃতা দিতে যাচ্ছি। অ্যান্ড এবং হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তিনি আমাকে কিছু নির্দেশ দিতে এলেন, দ্যাট যে ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধু, শুড উইজ টু বি প্রেজেন্ট, এই সভাতে উপস্থিত থাকতে চায়, দে ওয়ার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। অ্যান্ড এবং সিট অন দ্য ফ্লোর, মেঝেতে বসতে হবে। লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, অন্যান্য যে সমস্ত ভক্তরা রয়েছে যেভাবে বসে রয়েছে ঠিক
সেই রকমভাবেই ইন দ্যাট প্রিসেন্স নো এক্সেপশন ওয়্যার টু বি মেড, এই প্রসঙ্গে কারোর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। এখানে এটা বলতে চেয়েছে যে সকলের ক্ষেত্রে একটা সমান ব্যবহার করা হবে, কারোর জন্য স্পেশাল কিছু ব্যবহার এখানে চলবে না, বা স্পেশাল কিছু কারোর জন্য কিছু করা হবে না, সবাই সমান, মা কালীর কাছে ভক্ত সবাই সমান। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এই যে কাজের দায়িত্ব, এই কাজের দায়িত্বটা আমার উপরেই ছিল। এখানে আমার বলতে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। সেকেন্ড পার্ট এইটুকুই, দেখা হবে পরবর্তী থার্ড পার্টে।